আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় শিক্ষা, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। আজকের আলোচনার বিষয় ব্যবস্থাপনার নীতির ধারণা, এফ.ডব্লিউ. টেলরের অবদান, হেনরি ফয়েলের অবদান। তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি ধারণা। ব্যবস্থাপনার নীতি কি বা বলতে আমরা কি বুঝি? আমরা জানি ব্যবস্থাপনা কি। ব্যবস্থাপনা হচ্ছে কিছু কাজের সমষ্টি। সেটা হচ্ছে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত যে কাজ, সেই 7টা কাজকে একসাথে কি বলা হয়? ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। আর ব্যবস্থাপনার নীতি আমরা বলতে সাধারণত বুঝি যে আদর্শ নীতি বা আদর্শ। প্রত্যেকটা মানুষের কিছু নীতি থাকে বা আদর্শ থাকে, যেটার উপর ভিত্তি করে সে কী করে তার জীবনকে সুন্দর করে। ঠিক আছে? আর নীতি বলতে আমরা বুঝি যে ব্যক্তি হিসাবে আমরা বুঝি যেটাকে অনুসরণ করে মানুষ কী করে চলে। যেমন সর্বদা সদা সত্য কথা বলা, সৎ পথে চলা, ভালো কিছু করা, সেটাকে আমরা বুঝি। আর ব্যবস্থাপনার নীতিও কি কাজের কিছু কি ব্যবসার জন্য কি থাকে, কিছু দিক নির্দেশনা থাকে, আছে কাজের কিছু নিয়ম থাকে, যেই নিয়মটাকে ব্যবস্থাপনার নীতি বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে চলো, যে ব্যবস্থাপনার নীতি বলতে আমরা কি বুঝি। পরীক্ষায় তোমাদের আসে 1 মার্ক বা 2 মার্কের জন্য আসে। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে 3টা সংজ্ঞা দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মতো মুখস্থ করে নিবা। ঠিক আছে? কাজের সুনির্দিষ্ট নিয়মই হলো নীতি। একটা প্রতিষ্ঠানে কি কাজ করতে হয়, কাজের কিছু কি থাকে, সুনির্দিষ্ট নিয়ম কানুন থাকে। কাজের যে সেই সুনির্দিষ্ট যে নিয়ম কানুন, সেটাকে নীতি বলা হয়ে থাকে। 2 নাম্বার, এই সংখ্যাটা অবশ্যই মুখস্থ করবা। প্রতিষ্ঠানে প্রচলিত এবং সবার জন্য গ্রহণযোগ্য ও অবশ্যই পালনীয় দিক নির্দেশনাকে নীতি বলা হয়। প্রতিষ্ঠানে প্রচলিত, সবার কাছে গ্রহণযোগ্য ও অবশ্যই পালনীয় দিক নির্দেশনাকে নীতি বলে। তাহলে এখানে কি বলা হয়েছে? প্রতিষ্ঠানে প্রচলিত মানে প্রতিষ্ঠানের জন্য যেটা কি আছে, চালু আছে, যে নিয়মটা প্রচলিত যেটা আছে সেটা সবার জন্য গ্রহণযোগ্য এবং সবার যেটা কি সবার কাছে কি আছে, যেটার গ্রহণযোগ্যতা আছে, এবং যেটা অবশ্যই কী করতে হবে, অবশ্যই যেটা পালন করতে হবে, এরকম যে দিক নির্দেশনা আছে সেটাকে নীতি বলা হয়। তাহলে এই সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করবা, একটা সুন্দর একটা সংজ্ঞা। তারপর লাস্ট হচ্ছে আরেকটা সংজ্ঞা এখানে লিখে দিয়েছি, তোমরা প্রয়োজনে লিখে নিবা। ব্যবস্থাপক কর্তৃক অনুসৃত এইরূপ নির্দেশনা বা আদর্শকে ব্যবস্থাপনার নীতি বলা হয়। ব্যবস্থাপক কর্তৃক অনুসৃত এইরূপ নির্দেশনা বা আদর্শকে ব্যবস্থাপনার নীতি বলা হয়। ঠিক আছে? তাহলে ব্যবস্থাপনার নীতি এখানে 3টা সংজ্ঞা আছে, এই 3টা সংজ্ঞায় তোমরা মুখস্থ করে নিবে। একটা হচ্ছে কাজের সুনির্দিষ্ট নিয়ম কানুনকে নীতি বলা হয়। 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানে প্রচলিত এবং সবার জন্য গ্রহণযোগ্য ও অবশ্যই পালনীয় দিক নির্দেশনাকে নীতি বলা হয়। 3 নম্বর যে সংজ্ঞা সেটা হচ্ছে ব্যবস্থাপক কর্তৃক অনুসৃত এইরূপ নির্দেশনা বা আদর্শকে ব্যবস্থাপনার নীতি বলা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে এফ.ডব্লিউ. টেলরের অবদান। এফ.ডব্লিউ. টেলর এর অবদান, এখানে কিছু এমসিকিউ লিখে দেওয়া হয়েছে, তোমরা প্রয়োজনে এই এমসিকিউগুলো অবশ্যই লিখে রাখবা বা মুখস্থ করবা। এফ.ডব্লিউ. টেলরের অবদান, এখানে 1 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তাহলে হচ্ছে এফ.ডব্লিউ. টেলর
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে সে কী করে জন্মগ্রহণ করে। ঠিক আছে। আর 2 নাম্বার যে পয়েন্ট এখানে আছে, যে 2 নাম্বারে এখানে লেখা হয়েছে 1856 সাল। তার মানে হচ্ছে F.W. টেলর 1856 সালে সে কী করে জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে? যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জন্মগ্রহণ করে। ঠিক আছে, 2টা MCQ। 3 নাম্বার F.W. টেলর, এটা সংক্ষিপ্ত নাম F.W. টেলর। এই নামের মিনিং হচ্ছে, তার ফুল নামটা হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেলর। F.W. টেলর, এটার মিনিং হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেলর। পরীক্ষার মধ্যে আসে, মুখস্থ করবা। 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। F.W. টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। পরীক্ষায় আসবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? F.W. টেলর। অথবা F.W. টেলরকে কোন ব্যবস্থাপনার জনক বলা হয়, সেই ক্ষেত্রে লিখতে হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তাহলে F.W. টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। F.W. টেলরের বিখ্যাত যেই গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে দি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। F.W. টেলরের যে বিখ্যাত গ্রন্থ, সেই বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। প্রথম গ্রন্থ না, প্রথম গ্রন্থ কিন্তু F.W. টেলর সোপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর এটা হলো বিখ্যাত গ্রন্থ। ঠিক আছে, তারপর হচ্ছে F.W. টেলর, এই যে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা প্রকাশিত হয় 1911 সালে। প্রকাশকালটা হচ্ছে, এই গ্রন্থ, এই বিখ্যাত গ্রন্থ, এটা প্রকাশিত হয় 1911 সাল। ঠিক আছে, তারপর হচ্ছে F.W. টেলর ব্যবস্থাপনার 5টি মৌলিক নীতি উল্লেখ করেছেন। F.W. টেলর ব্যবস্থাপনার 5টি মৌলিক নীতির কথা সে তার কি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে। F.W. টেলর তার যে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটা আছে, এখানে সে ব্যবস্থাপনার 5টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন। এই 5টি মৌলিক নীতি আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 1 নাম্বার হচ্ছে পুরাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানের ব্যবহার। পুরাতন যে পদ্ধতি আছে সেটা পরিবর্তন করে বিজ্ঞানের ব্যবহার। 2 নাম্বার নীতি দলীয় কাজে অনৈক্যের স্থলে ঐক্য স্থাপন। দলীয় কাজের অনৈক্যের স্থলে কি করতে হবে? ঐক্য স্থাপন করতে হবে। 3 নাম্বার বিশৃঙ্খলার স্থলে জনশক্তির সহযোগিতা অর্জন। 3 নাম্বার যে মৌলিক নীতি সেটা হচ্ছে বিশৃঙ্খলার স্থলে জনশক্তির সহযোগিতা অর্জন। 4 নাম্বার সংকীর্ণতার স্থলে সর্বোচ্চ উৎপাদন। 4 নাম্বার যে মৌলিক নীতি সেটা হচ্ছে সংকীর্ণতার স্থলে সর্বোচ্চ উৎপাদন। 5 নাম্বার যে মৌলিক নীতি সেটা হচ্ছে কোম্পানি ও কর্মীদের সর্বাধিক উন্নয়নে সকল কর্মীর মান উন্নয়ন। 5 নাম্বার যে মৌলিক নীতি সেটা হচ্ছে কোম্পানি এবং কর্মীদের সর্বাধিক উন্নয়নে সকল কর্মীর মান উন্নয়ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে F.W. টেলর। এটার হচ্ছে অবশ্যই এই এখানে যে পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি, যে MCQগুলো লিখে দিয়েছি, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আমি আবার বলতেছি, একবার মনোযোগ দিয়ে শোনো। F.W. টেলরের অবদান। F.W. টেলর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে 1856 সালে সে কী করে জন্মগ্রহণ করে? F.W. টেলর এর মিনিং হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেলর। F.W. টেলরের মিনিং হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। F.W. টেলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক F.W. টেলরের বিখ্যাত যেই গ্রন্থ, সেই বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আর এই প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রকাশিত হয় 1911 সালে। এটা প্রকাশিত হয় 1911 সাল।
F.W. টেলর ব্যবস্থাপনার 5টি মৌলিক নীতি কি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। 5টি মৌলিক নীতি কি করেছে এই গ্রন্থের মধ্যে সে উল্লেখ করেছে, আর 5টা মৌলিক নীতি এই যে বললাম সেগুলা। আচ্ছা, তারপর হচ্ছে হেনরি ফেলের অবদান। হেনরি ফেল দুইজন বিখ্যাত ব্যবস্থাপনার বিশারদের মধ্যে একজন হচ্ছে F.W. টেলর, আরেকজন হচ্ছে হেনরি ফেল। F.W. টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আর হেনরি ফেল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। অবশ্যই মনে রাখতে হবে। হেনরি ফেলের অবদান। 1 নাম্বার পয়েন্ট, হেনরি ফেল ফ্রান্সে জন্মগ্রহণ করেন। হেনরি ফেল ফ্রান্সে কি করে? সে ফ্রান্সে জন্মগ্রহণ করে। কত সাল? 1841 সালে। তাহলে হেনরি ফেল 1841 সালে ফ্রান্সে কি করে? জন্মগ্রহণ করে। ফ্রান্সের তুরস্কে সম্ভবত জন্মগ্রহণ করে। আচ্ছা, তারপর হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। হেনরি ফেলকে কি আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। হেনরি ফেলের প্রকাশিত যেই গ্রন্থ, হেনরি ফেলের প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল। ঠিক আছে? তাহলে হেনরি ফেলের তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি বলা হয়েছে? অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল। কত সালে সেটা প্রকাশিত হয়? 1916 সাল। 1916 সালে হচ্ছে সেটা কি হয়? প্রকাশিত হয়। প্রশাসনিক ব্যবস্থাপনার প্রবর্তক বলা হয়। প্রশাসনিক ব্যবস্থাপনার প্রবর্তক বলা হয় কাকে? হেনরি ফেলকে। তাহলে হেনরি ফেলকে শুধুমাত্র আধুনিক ব্যবস্থাপনার জনকই বলা হয় না, পাশাপাশি তাকে কি প্রশাসনিক ব্যবস্থাপনার জনকও বলা হয়ে থাকে। তারপর হচ্ছে 7 নাম্বার, সর্বপ্রথম ফরাসি ভাষায় রচিত হয়। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল তার যে গ্রন্থ, সেই গ্রন্থটা প্রথম হচ্ছে কি ফরাসি বা ফার্সি ভাষায় সেটা কি হয়? রচিত হয়। ঠিক আছে? ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেন। ব্যবস্থাপনার নীতি কে প্রবর্তন করেন? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে ব্যবস্থাপনার নীতি কে প্রবর্তন করেন? হেনরি ফেল। হেনরি ফেল হচ্ছে ব্যবস্থাপনার কি 14টা যে মূল নীতি, সেই 14টা মূল নীতি হচ্ছে প্রবর্তন করে হচ্ছে হেনরি ফেল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি হেনরি ফেলের অবদান। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। হেনরি ফেলের অবদান। হেনরি ফেল হচ্ছে 1841 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করে। ঠিক আছে? হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তার প্রকাশিত যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল। এটা প্রকাশিত হয় 1916 সালে। আর এই অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল এটা হচ্ছে সর্বপ্রথম ফরাসি ভাষায় রচিত হয়। হেনরি ফেলকে প্রশাসনিক ব্যবস্থাপনার প্রবর্তক বলা হয়ে থাকে। আর হেনরি ফেলকে ব্যবস্থাপনার নীতি, হেনরি ফেল আধুনিক ব্যবস্থাপনার কি নীতি প্রবর্তন করে, বা আধুনিক ব্যবস্থাপনার নীতি কে প্রবর্তন করে? আধুনিক ব্যবস্থাপনার নীতি কে প্রবর্তন করে? হেনরি ফেল। আমরা জানি হেনরি ফেলের বিখ্যাত 14টা মূল গ্রন্থ, মূল নীতি আছে। সেই 14টা মূল নীতি আমরা একটু দেখে নিব। ঠিক আছে? তাহলে চলো দেখি ব্যবস্থাপনার যে মূল নীতি 14টা, সেই মূল নীতিগুলো কি কি।
হেনরি ফেল কর্তৃক যে মূলনীতি 14টা মূলনীতি আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে কার্য বিভাজন বা শ্রম বিভাজন, 2 নম্বর হচ্ছে কর্তৃত্ব, 3 নম্বর হচ্ছে নিয়মানুবর্তিতা, 4 নম্বর হচ্ছে আদেশের ঐক্য, 5 নম্বর হচ্ছে নির্দেশনার ঐক্য, 6 নম্বর হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ, 7 নম্বর হচ্ছে পারিশ্রমিক, 8 নম্বর হচ্ছে কেন্দ্রীয়করণ, 9 নম্বর হচ্ছে জোড়াময় শিকল নীতি অথবা এটার আরেকটা নাম আছে পর্যায়ক্রমিক নেতৃত্বের চেইন, 10 নম্বর শৃঙ্খলা, 11 নম্বর সাম্যতা, 12 নম্বর কর্মীদের চাকরির স্থায়িত্ব, 13 নম্বর উদ্যোগ, 14 নম্বর হচ্ছে একতাই বল। তাহলে 1 নম্বর যে পয়েন্ট, এই 14টা মূলনীতি অবশ্যই মুখস্থ করতে হবে এবং ভিতরের বিস্তারিত পড়তে হবে, কারণ হচ্ছে এই ভিতরে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো থেকে তোমাদের কি সৃজনশীল প্রশ্নের আনসার থাকবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে কার্য বিভাজন বা শ্রম বিভাজন, ডিভিশন অফ ওয়ার্ক। কার্য বিভাজন, কার্য বলতে কাজ, বিভাজন হচ্ছে ভাগ করা। শ্রম বিভাজন, শ্রম কাজ ভাগ করা, ঠিক আছে। প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলোকে মানসম্মত উপায়ে ও দক্ষতার সাথে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিভাগ বা ইউনিটে ভাগ করে নেওয়া হয়। তাহলে এখানে কি বলা হয়েছে যে কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলোকে মানসম্মত উপায়ে এবং দক্ষতার সাথে সম্পাদনের জন্য সেগুলোকে বিভিন্ন বিভাগ বা ইউনিটে সেগুলো কি করতে হয়, ভাগ করতে হয়। এতে প্রশাসনিক কার্যক্রম সহজ হয়, মানে কাজের সুবিধার জন্য তারা কি করে, সেগুলা কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী সেগুলো কি করে, তারা সেটাকে আলাদা করে এবং কর্মীদের সর্বোচ্চ দক্ষতা ও যোগ্যতার সাথে কার্য সম্পাদন করতে পারে এবং তারা সেটা কি করতে পারে, সর্বোচ্চ তাদের যে দক্ষতা এবং যোগ্যতা আছে সেটার সাথে তারা কি করতে পারে, তারা তাদের কাজটা সম্পাদন করতে পারে। কার্য বিভাজন করা গেলে উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধি পায়। কাজটা যদি কি করা যায়, যদি কার্য বিভাজন করা যায় তাহলে কি উৎপাদনের পরিমাণ এবং তাদের যে মান থাকে আদর্শ মান, সেই মান অনুযায়ী তারা কি করতে পারে, কাজটা করতে পারে। উৎপাদনের পরিমাণ এবং মান তাদের কি হয়, বৃদ্ধি পায়। তাহলে সেজন্য কি আমরা যদি সংক্ষেপে বলি, কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়ার যে নিয়ম সেটাকে কার্য বিভাজন বলা হয়। তাহলে এখানে কি বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক কর্তৃক কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়ার যে নিয়ম সেটাকে কার্য বিভাজন বলা হয়ে থাকে, অথবা কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী কাজগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে যে বিভাগীয় দায়িত্ব প্রদান করা হয় বা বন্টন করা হয় সেটাকে কার্য বিভাজন বলা হয়ে থাকে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো কর্মীকে বিশেষ কোনো কাজের দায়িত্ব অর্পণ করা হলে তার সম্পাদনের প্রয়োজনীয় ক্ষমতা দিতে হয়। একটা প্রতিষ্ঠান যখন কি করবে, কোনো কর্মীকে কোনো কাজের দায়িত্ব অর্পণ করবে বা দায়িত্ব দিবে, তখন সেটা পালন করার জন্য বা সে তার দায়িত্ব অর্পণ করার পরে তাকে কি করতে হবে, সেই কাজটা করার জন্য সম্পূর্ণ ক্ষমতা বা স্বাধীনতা দিতে হবে। দায়িত্ব প্রদানের সাথে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানকে ব্যবস্থাপনার কর্তৃত্ব বলা হয়ে থাকে। তাহলে এই দায়িত্ব প্রদানের সাথে যখন তাকে কি করা হবে, সেই কাজটা করার জন্য ক্ষমতা অর্পণ করা হবে বা ক্ষমতা প্রদান করা হবে, তখন তাকে ব্যবস্থাপনার কর্তৃত্ব বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে 2টা পয়েন্টই পড়াবো, আগামী ক্লাসে হচ্ছে বাকি যে 12টা আছে সেই পয়েন্টগুলো আগামী ক্লাসে পড়াবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি 2টা পয়েন্ট, একটা তোমরা মনে রাখবা, কার্য বিভাজন হচ্ছে কাজটাকে আলাদা করা, আর কর্তৃত্ব হচ্ছে কোনো ব্যক্তিকে কি কোনো কাজ করার দায়িত্ব দেওয়ার পরে তাকে কি করা, সেই
কাজ করার জন্য সম্পূর্ণ ক্ষমতা প্রদান করা, এটাকে বলা হয় কর্তৃত্ব। আর কার্য বিভাজন হচ্ছে কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার পরে সেগুলা হচ্ছে কি করতে হবে, কর্মীদেরকে ভাগ করার পরে হচ্ছে সেগুলো মানসম্মত উপায়ে এবং দক্ষতার সাথে যাতে তারা করতে পারে সেগুলো কি করতে হবে, তাদেরকে ভাগ করে দিতে হবে। এটাকে বলা হয় কার্য বিভাজন বা শ্রম বিভাজন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।